নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। যদি আমরা আমাদের মার্কেটের কথা বলি, মার্কেটে একটা হেভি ক্র্যাশ আমরা দেখতে পেয়ে গেছি ইতিমধ্যেই। অনেকের পোর্টফোলিও হতে পারে 10 থেকে 20% ডাউন। তার সঙ্গে সঙ্গে স্টক ওয়াইজও অনেক কোম্পানি 50 থেকে 60% পর্যন্ত পড়ে গেছে এবং বর্তমানে কেন পড়ছে তার কারণ তো আমরা মোটামুটি সবাই জানি। কি কারণে মার্কেট পড়ছে? এই মিডিল ইস্টে যে ওয়ার চলছে মূলত এই আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে, তার কারণেই আমাদের মার্কেটে একটা হেভি প্রেসার কিন্তু তৈরি হয়েছে। মোটামুটি আজকে নিয়ে এই যে ওয়ার, সেটা কিন্তু প্রায় তৃতীয় সপ্তাহে প্রবেশ করলো। এবং যদি আমরা ইতিহাসের কথা বলি, এমনটা নয় যে এই প্রথম কোন একটা যুদ্ধ শুরু হয়েছে, এর আগেও এরকম বহু যুদ্ধ কিন্তু আমরা দেখে নিয়েছি। কিছু কিছু যুদ্ধ একটু লম্বা সময় ধরে চলেছে, আবার কিছু কিছু যুদ্ধ শর্ট টার্মেও শেষ হয়ে গেছে। আর এই দূরে যাওয়ার দরকার নেই। যদি আমরা আমাদের ভারতবর্ষেরই কথা বলি, কিছুদিন আগে আমরা এই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা কনফ্লিক্ট দেখতে পেয়েছি। সেটা কি? সেটা হচ্ছে এই অপারেশন সিন্দুর। আর শুধুমাত্র যে যুদ্ধের সময় এরকম মার্কেটে ক্র্যাশ দেখা যায় এমনটা নয়, এর আগেও বিভিন্ন কারণে মার্কেটে ক্র্যাশ দেখা গেছে। আমরা এর আগে এই যে 2008-এর ক্রাইসিস, সেই ব্যাপারেও শুনেছি। তো এই সময় লেমন ব্রাদার্সের কারণে আমাদের যে মার্কেট সেটা পড়ে গিয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই কিছুদিন আগেই এই কোভিডের সময়ও আমরা মার্কেটে বড় ক্র্যাশ কিন্তু দেখেছি, যেখানে কিছু কিছু স্টক 70 থেকে 80% পর্যন্ত উড়ে গিয়েছিল। তো এই 2008-এর এত বড় ক্র্যাশ, তার সঙ্গে সঙ্গে 2020 এত বড় ক্র্যাশ, তখন কি মার্কেট ক্লোজ হয়ে গিয়েছিল? মার্কেট কি শেষ হয়ে গিয়েছিল? মার্কেট কিন্তু শেষ হয়নি, সেখান থেকে আবার রিকভারি দেখিয়েছে। মানে বর্তমানে যে ক্র্যাশটা দেখতে পাচ্ছেন, সেটাকে অনেকে প্রবলেম ভাবছে, কিন্তু এই যে প্রবলেমটা এখন দেখতে পাচ্ছেন, সেটাকে অপরচুনিটি হিসাবেও কিন্তু কাজে লাগাতে পারেন। এই সময় অনেকে কি করছে, এই স্টক টপ লেভেল থেকে অনেকটা পড়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে পোর্টফোলিও এটাও টপ লেভেল থেকে অনেকটা পড়ে যাচ্ছে। সেই কারণে পোর্টফোলিও থেকে তাদের যে শেয়ার, সেগুলো বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর সেই জায়গায় অনেকে কি করছে, এই যে অপরচুনিটি, সেটাও কিন্তু খুঁজে নিচ্ছে। আর দেখুন, আপনি যে স্টক বিক্রি করলেন, এমনটা নয় যে সেই স্টক হাওয়ায় ভাসছে। কেউ না কেউ সেই যে স্টক, সেটা তো কিনছে, তবেই তো আপনি বেচতে পাচ্ছেন। তার মানে যারা কিনছে তারা কিন্তু এই যে অপরচুনিটি, সেটা খুঁজে নিচ্ছে। যখন এই স্টক টপ লেভেল থেকে 50-60% পড়া, তখনই যদি আপনি ইনভেস্ট করতে পারেন, এইখান থেকে কিন্তু সব থেকে বড় রিটার্ন তৈরি হওয়ার সুবিধা। কারণ এই স্টক যে লেভেল থেকে পড়েছিল, সেইখানেও যদি ফিরে যায়, তখন কিন্তু আপনার 40-50% রিটার্ন ইতিমধ্যেই তৈরি হয়ে যাবে। কিন্তু সেখানে আপনি যদি ভাবেন এই মার্কেট শেষ হয়ে গেছে, মার্কেট আর বাড়বে না, যদি আবার কখনো রিকভার করে তখন ইনভেস্ট করব, তাহলে এই স্টক এটা যখন আবার তার পূর্ববর্তী লেভেলে ফিরবে, তখন আপনি ইনভেস্ট করলেন, তখন কিন্তু আপনার কোনো রিটার্নই তৈরি হবে না। আর এই ধরনের জিনিস আমরা একবার দুবার নয়, বহুবার দেখেছি। এই মার্কেট ক্র্যাশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা রিকভারিও দেখিয়েছি। তো এই যে ইতিহাসগুলো আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। তো এখানে কনক্লুশন কি? দেখুন, মার্কেট যখন এভাবে ক্র্যাশ করে, এমনটা নয় যে শুধুমাত্র এখন ইন্ডিয়ান মার্কেট পড়ছে, গ্লোবাল মার্কেটে ক্র্যাশ দেখা যাচ্ছে। এবং এই সময় প্রতিটা দেশেরই সরকার বিভিন্ন যে লেসন, সেগুলো পায়। যেমন এই 2008-এ যে কারণের জন্য মার্কেট ক্র্যাশ করেছিল, পরবর্তীকালে কিন্তু সেই কারণের জন্য মার্কেট আবার ক্র্যাশ করেনি। এমনকি যদি করোনার কথা বলি, তো যে কোভিডের কারণে একবার মার্কেট ক্র্যাশ করেছে, তার পরবর্তীকালেও কিন্তু কোভিডের আবার ঢেউ এসেছিল, কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি মার্কেটে ক্র্যাশ আসেনি। মানে প্রথমবারই এই ক্র্যাশ দেখা যায়, তারপরে কিন্তু গভর্নমেন্ট এইখান থেকে বিভিন্ন লেসন নেয় এবং সেইগুলোকে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন প্ল্যানও সামনে নিয়ে আসে। এবং এই টপিকটাকে নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। কি সেই টপিক? দেখুন, এই যে যুদ্ধ চলছে, সেটা তো একসময় না একসময় থামবেই। হয়তো বা 2-4 দিনের মধ্যেও থেমে যাবে, বা হয়তো 1 মাসও লাগতে পারে, বা 1 বছরও লাগতে পারে, কিন্তু থেমে অবশ্যই যাবে। আর যখন এই যুদ্ধ থেমে যাবে, তখন সরকার কি করবে? এই স্টক মার্কেটের অনেক সেক্টর রয়েছে, যার উপর নজর দেবে, বিভিন্ন সেক্টর রয়েছে, তাদের উপর সরকার জোর দেবে। এবং কিভাবে সরকার এই স্টক মার্কেটের সেক্টরের উপর জোর দেয়? কি করতে পারে সরকার? যখন এই বাজেট ঘোষণা হয়, তখন এই সমস্ত সেক্টরের যে বাজেট, সেগুলো বাড়িয়ে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস করতে পারে, সেটা কি? এই পিএলআই স্কিম বা প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম, এগুলোর আওতায় কোনো সেক্টরকে নিয়ে আসতে পারে। মানে সরাসরি বা পরোক্ষভাবে সরকার কিন্তু কিছু কিছু সেক্টরের উপর জোর দেবে। এবং এই টপিকটাই এই ভিডিওর আলোচ্য বস্তু। এবং যেই সেক্টরগুলো নিয়ে কথা বলতে চলেছি, অবশ্যই কিন্তু আপনারা এগুলোকে স্টাডি করতে পারেন, কারণ এইগুলো স্টাডি করলে এখান থেকে ভালো টাকা তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মেন টপিকে যাওয়ার আগে একটা কথাই বলবো, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে এই ভিডিওগুলো ডেইলি দেখছেন, কিন্তু এই যে চ্যানেলটা, সেটা সাবস্ক্রাইব করে রাখছেন না। সেই কারণে অনেক সময় কি হয়, চ্যানেলের যে ভিডিওগুলো, সেগুলো ঠিকঠাক সময়ে আপনাদের কাছে পৌঁছায় না। তো সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল বাটনটা টিপে রাখলে অবশ্যই আপনাদের কাছে প্রতিটা ভিডিও সময় সময় পৌঁছে যাবে। তার সঙ্গে আপনি চাইলে এই ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারেন, একটা কমেন্টও করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবার চলুন আমাদের প্রথম সেক্টর দিয়ে শুরু করা যাক। সব থেকে প্রথমেই সরকার যে সেক্টরের উপর নজর দেবে, সেটা হচ্ছে এই ডিফেন্স সেক্টর। এই যে যুদ্ধ হচ্ছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে ডিফেন্স সামগ্রী, তারই তো সব থেকে বেশি ব্যবহার হচ্ছে। এবং এই ডিফেন্স সামগ্রী, এইটা দিয়েই এই যে যুদ্ধ, সেটা চলছে। এবং এর আগেও আমরা দেখেছি, বিশেষ করে রাশিয়া ইউক্রেন এই যে যুদ্ধ, এটা শুরু হওয়ার পর থেকেই শুধুমাত্র ইন্ডিয়া নয়, পৃথিবীর প্রায় প্রতিটা দেশই এই ডিফেন্স বাজেটের উপর জোর দিয়েছে। কারণ এই যে ইউক্রেন,
এরা নিজেরাও মনে করেছিল যখন যুদ্ধ শুরু করেছিল রাশিয়ার সঙ্গে যে অনেক দেশ তাদের সাপোর্টে এসে দাঁড়াবে, কিন্তু যদি দেখেন সরাসরি ভাবে সেভাবে কোনো দেশই এই যে ইউক্রেন এর পাশে দাঁড়ায়নি। মানে কি এই ডিফেন্সের দিক থেকে সব দেশকে স্বনির্ভর হতে হবে। তো সেই কারণেই প্রতিটা দেশই এই যে ডিফেন্সের বাজেট সেটা মূলতই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাড়িয়েছে। কারণ একটা দেশের যে অবস্থা হয়েছে সেটা দেখে প্রতিটা দেশ শিক্ষা নিয়েছে, মানে ইতিহাস থেকেই শিক্ষা নিয়েছে। এবং আমরা ইন্ডিয়াতেও দেখেছি এই যে অপারেশন সিন্দুর এটা হওয়ার পরে আমাদের ইন্ডিয়াতেও এই যে ডিফেন্স বাজেট সেটা বাড়ানো হয়েছিল। এবং যেভাবে পরিস্থিতি এগোচ্ছে কোনোদিনও যে ডিফেন্স বাজেট কমবে তার সম্ভাবনা নেই। প্রতি বছরই এই যে ডিফেন্স বাজেট সেটা বাড়বে। তো এই ডিফেন্স বাজেট বাড়া মানে কি এই ডিফেন্স সেক্টরের যে কোম্পানিগুলো সেগুলো আরো বেশি বেশি অর্ডার পাবে। এবং এই মিডিল ইস্ট এখানে যে কনফ্লিক্ট হচ্ছে সেখানে এই যুদ্ধে আমরা সব থেকে বেশি কিসের ব্যবহার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ড্রোনের ব্যবহার। এই আমেরিকা তারা কেন এই ইরানকে এত সহজে হারাতে পারছে না, কারণ এই ইরানের কাছে প্রচুর সস্তা ড্রোন রয়েছে এবং যেগুলোকে মোকাবিলা করার জন্য এই আমেরিকার প্রচুর টাকা খরচ হচ্ছে। এবং এই ড্রোনের মাধ্যমে ইরান এই আমেরিকার যে বিভিন্ন এয়ার বেস রয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যালায়েন্স যে দেশ রয়েছে তাদের উপর বিরাট অ্যাটাকও করেছে, প্রচুর ক্ষতিও হয়েছে। যেমনটা গতকালেরই খবর দেখতে পাচ্ছেন, 2 killed in Oman by drones, several also fired at Saudi Arabia। তো মূলত এই ইরানের ছোঁড়া ড্রোনগুলোর মাধ্যমে বিভিন্ন মানুষের কিন্তু মৃত্যু হচ্ছে, অনেক জায়গায় তারা আঘাতও করতে পারছে। মানে বলতে পারেন এই যে ড্রোন এটাকে কাজে লাগিয়েই ইরান কিন্তু তারা মূলত এতদিন যুদ্ধে টিকে রয়েছে। আর শুধুমাত্র এই ইরান আমেরিকার যুদ্ধেই নয়, এর আগে যখন অপারেশন সিন্দুর আমরা দেখেছি তখনও কিন্তু এই যে ড্রোন তার ব্যবহারই সব থেকে বেশি হয়েছে। দেখতে পাচ্ছেন এই 36 ঘন্টায় প্রায় 80খানা ড্রোনের মাধ্যমে এই পাকিস্তানের যে নূর খান এয়ারবেস রয়েছে তাকে প্রায় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এই অপারেশন সিন্দুরের সময় আমরা ড্রোনের ব্যবহার কিন্তু প্রচুর দেখেছি। আর দেখুন এই যে যুদ্ধের সিচুয়েশন সেটা অনেকটা পাল্টে গেছে। এই প্রাচীনকালে আমরা দেখতাম এই যে তলোয়ার তার সঙ্গে সঙ্গে বর্ম এগুলোকে সাথে নিয়ে যুদ্ধ করতে হতো, তো সেই যুগও পাল্টেছে। তারপরে কি হলো, এই বন্দুক এলো, এই বন্দুক তারপরে কামান, এর যুগও কিন্তু বদলে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই যে যুদ্ধ এখানে কিন্তু তরোয়াল বলুন তার সঙ্গে সঙ্গে এই যে বন্দুক বলুন এগুলোর কিছুই প্রায় ব্যবহার হয় না। এই ড্রোন এগুলোর মাধ্যমে কিন্তু এই বেশিরভাগ ধরনের কাজগুলো হয়ে যাচ্ছে। এবং ভারত সরকারও এই যে ড্রোন সেখানে ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্ট করছে। তো এই ড্রোন সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে স্টাডি করতে পারেন। তো এখানে সব কোম্পানিগুলোই রাখছি, এদের মধ্যে কিছু কিছু কোম্পানি রয়েছে যাদের মেন ব্যবসা আলাদা কিন্তু তার সঙ্গে সঙ্গে ড্রোনের ব্যবসাও করে থাকে, যেমন এই আদানি এন্টারপ্রাইজেস, তারপরে ভারত ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন, ভারত ফোর্জ, তারপরে ডিসিএম সিরাম ইন্ডিয়া, ধনুকা অ্যাগ্রিটেক, তারপরে এই ড্রোন ডেস্টিনেশন এরা পুরোপুরিভাবে এই ড্রোন সেগমেন্টে কাজ করে। তারপরে এই দ্রোণাচার্য এরিয়াল এরাও এই ড্রোন সেগমেন্টে পুরোপুরিভাবে কাজ করছে। তারপর হিন্দুস্তান এরোনটিক্স এদের মূল ব্যবসা হচ্ছে এয়ারক্রাফট, তার সঙ্গে সঙ্গে এরা ড্রোনের ব্যবসাও করে থাকে। তারপরে এই আইডিয়া ফোর্স টেকনোলজি এরাও মূলত এই ড্রোন সেক্টরে ফোকাস রেখেছে। তারপরে ইনফোএজ এরাও এই ড্রোনে কাজ করছে। পরশ ডিফেন্স এরাও এই ড্রোনের ব্যবসা কিছু করে থাকে। তারপরে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস রয়েছে, এরাও কিছু ড্রোন তৈরি করে। তারপরে জেন টেক রয়েছে, এরা মূলত এই যে অ্যান্টি ড্রোন সেগুলো তৈরি করে থাকে। আর এই যে ড্রোন সেগুলো শুধুমাত্র যে ডিফেন্সে ব্যবহার এরকমটাই নয়, অনেক সেগমেন্টে এই ড্রোনের ব্যবহার হচ্ছে। এই লজিস্টিক্স বলুন তার সঙ্গে সঙ্গে ফিল্ম বলুন, তারপরে বিভিন্ন ম্যাপিং রয়েছে। তো এদের মধ্যে মূলত যেগুলো ডিফেন্সের ড্রোন তৈরি করে যেমন এই পরশ ডিফেন্স, তার সঙ্গে সঙ্গে এই জেনটেক দেখতে পাচ্ছেন, আইডিয়া ফোর্জ, তারপরে এই দ্রোণাচার্য এরিয়াল, এগুলোকে অবশ্যই স্টাডি করতে পারেন। তারপরে এই যুদ্ধে আরো একটা জিনিস সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে এই মিসাইল। এই যুদ্ধে কিন্তু সেরকম ভাবে খুব বেশি যে এয়ারক্রাফট ব্যবহার হচ্ছে সেরকমটা নয়, এই দূর থেকে এই মিসাইল ছুড়ে এই যে যুদ্ধ সেটা কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো বিভিন্ন ছবিতে সোশ্যাল মিডিয়াতে দেখতেও পাচ্ছেন ইরান তাদের দিক থেকে বলতে পারেন এই যে মিসাইল তার বৃষ্টি করছে বিভিন্ন এই দেশগুলোর উপরে, বিভিন্ন দেশের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে তাদের উপরে। এবং এই মিসাইল সেক্টরে যদি কোম্পানি বলি, আমাদের ইন্ডিয়াতে কিছু কিছু কোম্পানি মিসাইল তৈরি করে থাকে এবং তাদের মধ্যে মূলত চাইলে এই যে ভারত ডাইনামিক্স লিমিটেড রয়েছে এটাকেই ফোকাসে রাখতে পারেন। কোম্পানির এই যে লোগো এখানেই দেখতে পাচ্ছেন এই যে মিসাইল তার ছবি রয়েছে। তারপরে 3 নম্বর যে জিনিসটা সেটা কি, বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ক্রুড অয়েলের প্রাইস এখানে কিন্তু বড় মোমেন্টাম দেখা যাচ্ছে, মানে ওপর দিকে বেড়ে যাচ্ছে। একসময় তো $119 পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এবং মূলত এই ক্রুড অয়েল এর জন্যই কিন্তু ইন্ডিয়ার মার্কেট পড়ছে। মানে আমাদের ইন্ডিয়া যদি ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্স না হতো, মানে বিদেশ থেকে আমদানি করতে না হতো এবং এর পরিবর্তে হিসাবে অন্য কিছু জিনিস থাকতো ইন্ডিয়ার, তাহলে কিন্তু মার্কেট এভাবে ক্র্যাশ করতো না। তো এর পরিবর্তে হিসাবে কি রয়েছে, এই রিনিউয়েবল এনার্জি রয়েছে। সরকার চাইলে এই যে রিনিউয়েবল এনার্জি এখানে বাজেট বাড়াতে পারে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ইনসেনটিভ সেগুলো বর্তমানে দেওয়া হচ্ছে, এই ইনসেনটিভ এটা বাড়ানোও হতে পারে। আর আমরা বিদেশ থেকে যে ক্রুড অয়েল নিয়ে আসছি তার বেশিরভাগই কিসে ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা যে পরিমাণে ক্রুড অয়েল বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকি তারই 70% এই ট্রান্সপোর্ট সেক্টরে ব্যবহার করা হচ্ছে। যে ডিজেল তৈরি হয় তার 70% ট্রান্সপোর্টে ব্যবহার করা হচ্ছে। এবং যে পেট্রোল তৈরি হয় ইন্ডিয়াতে এনে ক্রুড অয়েল, তার প্রায় বলতে পারেন 100%-এর কাছাকাছি এই 2 হুইলার 4 হুইলার মানে যেগুলো পেট্রোল চালিত গাড়ি রয়েছে সেগুলোতে ব্যবহার করা হচ্ছে। মানে আমরা যদি ডিজেল পেট্রোল এগুলোর উপর নির্ভরশীল না হতাম তাহলে কিন্তু এই সময় মার্কেটও পড়তো না। আর এই পেট্রোল ডিজেলের বিকল্প কি রয়েছে,
এই যে ইভি, এটাই হচ্ছে পেট্রোল ডিজেলের বিকল্প। যদি এতদিন ইন্ডিয়াতে এই যে ইভি সেটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো, তাহলে কি হতো, এই পেট্রোল ডিজেলের যে চাহিদা সেটা কমে যেত। আর শুধুমাত্র যে ফোর হুইলার এটাই নয়, এর সঙ্গে সঙ্গে কি রয়েছে, এই টু হুইলার ইভিও রয়েছে। তো এইগুলোর আস্তে আস্তে ব্যবহার বাড়ছে এবং ভবিষ্যতে সরকার কিন্তু এগুলোর উপর আরো জোর দেবে। তো এই যে টু হুইলার ইভি রয়েছে, ফোর হুইলার ইভি, তার সঙ্গে সঙ্গে থ্রি হুইলার ইভি সেগমেন্ট, এই যে সেক্টরগুলো, এগুলোকে নজরে রাখতে পারেন। তারপরে 4 নম্বর যে সেক্টর সেটা কি, সেটা হচ্ছে এই ইভির সঙ্গেই যুক্ত, সেটা হচ্ছে ইভি চার্জিং স্টেশন। আমাদের ইন্ডিয়াতে বর্তমানে সেভাবে কেন ইভি গাড়ি বিক্রি হচ্ছে না, তার একটাই মূল কারণ, সেটা হচ্ছে ল্যাক অফ চার্জিং ইনফ্রা। মানে এই যে ইভি গাড়ি সেগুলোতে বিক্রি হচ্ছিল, কিন্তু ধরুন আপনি লম্বা রাস্তায় যেতে চাইছেন, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে আপনার যদি চার্জ শেষ হয়ে যায়, তাহলে তো আপনাকে সেই চার্জের ব্যবস্থা করতে হবে। তো সেরকম যে চার্জিং স্টেশন, সেগুলো কিন্তু ইন্ডিয়াতে তৈরি করতে হবে অনেক পরিমাণ। যেমন আমরা পেট্রোল পাম্প দেখতে পাই, তো সেরকম অন্তর অন্তর বা প্রতিটা পেট্রোল পাম্পেই এই যে চার্জিং ইনফ্রা সেটাও তৈরি করতে হবে। এবং এই চার্জিং ইনফ্রা এটা তৈরি হয়ে গেলে এই যে ইভি সেলস সেটা অটোমেটিক বাড়বে। সরকার এই যে ইভি চার্জিং রয়েছে এইগুলো ম্যানুফ্যাকচারিং এর দিকেও জোর দেবে। আর এই সেগমেন্টে কি কি কোম্পানি রয়েছে, মূলত দুখানা কোম্পানি এই ইভি চার্জিং ইন্ডিয়ার মধ্যে তৈরি করে থাকে। এক নম্বর হচ্ছে টাটা পাওয়ার, এটাও একটা ইন্টারেস্টিং কোম্পানি। শুধুমাত্র যে চার্জিং স্টেশন তৈরি করে এমনটাই নয়, পুরোপুরি রিনিউয়েবল সেক্টরে কাজ করছে এই কোম্পানিটা। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা ইন্টারেস্টিং কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে এই এবিবি ইন্ডিয়া। এটাকেও চাইলে ফোকাসে রাখতে পারেন। এবং এই সময় বেশিরভাগ স্টকই টপ লেভেল থেকে অনেকটা ডাউনেও কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এরপরে 5 নম্বর যে সেক্টর, সেটাও এই ইভির সঙ্গে যুক্ত। সেটা কি, এই যে ইভি গাড়ি এর হার্ট কি, এই ইলেকট্রিক ব্যাটারি, এই যে ইলেকট্রিক চার্জ, তার মাধ্যমেই তো গাড়িটা চলছে। এবং আগে কি করতে হতো, বিদেশ থেকে প্রচুর পরিমাণে এই যে ইভি ব্যাটারি সেগুলো ইম্পোর্ট করতে হতো, কিন্তু আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াতেও এই যে ইভি ব্যাটারি সেগুলো তৈরি হচ্ছে। আর যে কোম্পানিগুলো এই ইভির জন্য ব্যাটারি তৈরি করছে, সেগুলোর উপর নজর রাখতে পারেন। অনেক কোম্পানি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন অমরা রাজা রয়েছে, বেল রয়েছে, সুজুকি রয়েছে, তারপরে এইচবিএল, এক্সাইড রয়েছে। এই টাটা গ্রুপও এই ইলেকট্রিক ব্যাটারি তৈরি করে, তার সঙ্গে সঙ্গে হিমাদ্রি কেমিক্যাল রয়েছে। আর শুধুমাত্র যে এই কটা কোম্পানি রয়েছে এমনটাই নয়, এই ইলেকট্রিক যে ব্যাটারি এর মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেমিক্যাল রয়েছে, যেগুলো এই ইলেকট্রিক ব্যাটারিতে ব্যবহার করা হয়। তো সেই সমস্ত যে কোম্পানি রয়েছে সেগুলোকেও স্টাডি করতে পারেন। আর এরপরে যদি কথা বলি আমাদের 6 নম্বর সেক্টর, সেটা কি, বর্তমানে বুঝতেই পারছেন এই যে পাওয়ার, সেটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারেন্ট ছাড়া বর্তমান দিনে কিন্তু এক মুহূর্ত চলা অসম্ভব। আপনি যে ফোনটা ইউজ করছেন সেটাকে চার্জ দেওয়ার জন্য এই যে কারেন্ট, সেটা ব্যবহার করতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাড়িতে এই যে কারেন্ট, সেটা তো অপরিহার্য। এবং সামনেই বুঝতে পারছেন এই গরমকাল পড়ছে, তখন এই এসি, ফ্রিজ এইগুলোর যে ব্যবহার সেগুলো অনেকটাই বেড়ে যাবে। মানে যদি 2-4 মিনিট কারেন্ট চলে যায়, তখনও কিরকম অস্বস্তি হয় সেটা আমরা দেখেছি। এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে এই যে কারেন্ট, সেটা বর্তমানে কিসের মাধ্যমে বেশি তৈরি হচ্ছে, সেটা কিন্তু তৈরি হচ্ছে বেশিরভাগই কয়লার মাধ্যমে। এবং সমস্ত কয়লাই যে আমাদের ইন্ডিয়াতে প্রডিউস হয় এমনটা নয়, বিদেশ থেকেও এই যে কয়লা সেটা কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে। আর এই যে কয়লার ভান্ডার, এটা অফুরন্ত নয়, কোনো না কোনো এক সময় এই যে কয়লা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই জন্য ইন্ডিয়া কি করছে, আস্তে আস্তে এই যে রিনিউয়েবল এনার্জি রয়েছে সেদিকে নজর দিচ্ছে। আর এই রিনিউয়েবল এনার্জি এর মধ্যে অনেক শাখা রয়েছে। এই উইন্ড পাওয়ার রয়েছে, এই যে টারবাইন, তার মাধ্যমে পাওয়ার তৈরি করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সোলার পাওয়ারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এবং এটির সঙ্গে সঙ্গে এই যে হাইড্রো পাওয়ার, এরও কিন্তু ব্যবহার আস্তে আস্তে বাড়ছে। এই সেক্টরগুলোর উপরেও সরকার ফোকাস দেবে। তারপরে যে 7 নম্বর সেক্টর, সেটাই কি, সেটা হচ্ছে হাইড্রোজেন সেক্টর। তো এই হাইড্রোজেনের মাধ্যমেও এই কয়লার মাধ্যমে, তার সঙ্গে সঙ্গে পেট্রোল, ডিজেল এগুলোর মাধ্যমে যে জিনিসগুলো চলছে, তার বেশিরভাগ জিনিস চালানো সম্ভব। তবে সব জিনিস যে হাইড্রোজেনের মাধ্যমে চালানো সম্ভব, তার সঙ্গে সঙ্গে এই যে রিনিউয়েবল সেক্টর তার মাধ্যমে চালানো সম্ভব এমনটা নয়। কিন্তু এই পেট্রোল, ডিজেল, কয়লা এগুলোর মাধ্যমে চলা যে জিনিসগুলো, তার বেশিরভাগই কিন্তু এই হাইড্রোজেন, তার সঙ্গে সঙ্গে রিনিউয়েবল এগুলোর মাধ্যমে চালানো সম্ভব। এবং বর্তমানে ইন্ডিয়াতে এই যে জ্বালানি হাইড্রোজেন সেইগুলোও তৈরি করা হচ্ছে। এবং এই সেগমেন্টে যে ছোটখাটো কোম্পানি প্রবেশ করতে পারবে এমন জিনিসটা কিন্তু নয়, কারণ এখানে সরকারের বিভিন্ন অ্যাপ্রুভাল লাগে। তার সঙ্গে সঙ্গে এইগুলোতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। মানে আদানি, রিলায়েন্স, টাটা এদের মতো যে কোম্পানিগুলো রয়েছে, এদের মতো যে গ্রুপগুলো রয়েছে, তারাই এই সেগমেন্টে এন্ট্রি নিতে পারবে। এবং এই ধরনের গ্রুপগুলো ইতিমধ্যেই এই যে হাইড্রোজেন রয়েছে সেখানে কিন্তু হেভিলি ইনভেস্ট করছে। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতেও অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন এই যে হাইড্রোজেন চালিত ট্রেন, তার সঙ্গে সঙ্গে ট্রাক এগুলো কিন্তু রাস্তায় চলাচল শুরু করে দেবে। তো এই যে হাইড্রোজেন সেক্টর রয়েছে এটার উপরে ফোকাস রাখতে পারেন। আর এরপরে যদি 8 নম্বর সেক্টরের কথা বলি, সেটা কি, সেটা হচ্ছে এই সাইবার সিকিউরিটি যে সেক্টর রয়েছে সেটার উপরেও নজর রাখতে পারেন। এই সময় দেখতেই পাচ্ছেন বিভিন্ন যে ডেটা সেগুলো সব ডিজিটালি সংরক্ষিত হচ্ছে। মানে কোনো হ্যাকার চাইলে এবং তারা যদি হ্যাক করে নিতে পারে, তাহলে বিভিন্ন ডেটা তাদের হাতে পৌঁছে যেতে পারে। এবং এই যুদ্ধের সময়ও, মানে এই যে ইরান এবং ইউএস এর মধ্যে যুদ্ধ শুরু হয়েছে,
সেখানেও এই সাইবার হামলার খবর আমরা শুনেছি। যেমনটা কি হয়েছিল, এই ইসরায়েল কি করেছিল, ইরানের একটা ফুড ডেলিভারি অ্যাপ যেগুলো মূলত আরবিদের কাছেই খাবার পৌঁছে যেত, তো সেই যে অ্যাপ সেটাই ইসরায়েল হ্যাক করে নিয়েছিল এবং তার মাধ্যমে এই ইরানের যে সেনা রয়েছে তাদের কাছে মেসেজ পাঠিয়েছিল যে হেল্প হ্যাজ অ্যারাইভড, মানে সাহায্য আসছে, তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ফেলে দাও। তো এই ধরনের অ্যাটাক কিন্তু এই ইসরায়েল করেছিল এবং তার সঙ্গে সঙ্গে এই ইসরায়েলের এরকম বহু অ্যাটাকের খবর আমরা শুনেছি, যেখানে সাইবার অ্যাটাকের মাধ্যমে বহু বড় বড় দেশকে তারা জব্দ করে দিয়েছে। মানে এই সময় টিকে থাকতে গেলে আমাদের ইন্ডিয়াতে যে সাইবার ডেটা রয়েছে সেইগুলোকে সুরক্ষিত রাখতে হবে। তো এই সাইবার সিকিউরিটি এই সেক্টরে সরকার কিন্তু জোর দেবে। তো সরকার কি করতে পারে, এই সমস্ত সেক্টরগুলোতে এই বাজেট এটা বাড়াতে পারে, তার সঙ্গে সে ইনসেন্টিভ এইগুলো দিতে পারে, আরো বহু সুযোগ সুবিধা কিন্তু দিতে পারে। তবে তার মানে এই নয় যে এই সেক্টরগুলো 1-2 মাসের মধ্যে আপনাকে বড় রিটার্ন তৈরি করে দেবে। এর জন্য কিন্তু ডিকেডও লেগে যেতে পারে, মানে 10 বছর 15 বছরও সময় লেগে যেতে পারে। তো যদি লম্বা সময়ের জন্য আপনি এই মার্কেটে টিকে থাকতে চান, তাহলে এই ধরনের যে কোম্পানিগুলো এগুলোকে স্টাডি করতে পারেন এবং এই ধরনের কোম্পানিগুলো থেকে ভালো টাকা তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যায়। আর আজকে যে 8খানা সেক্টর নিয়ে কথা বললাম, এমনটা নয় যে শুধুমাত্র এরকম 8খানা সেক্টরই রয়েছে, এর বাইরেও আরো অনেক সেক্টর রয়েছে যেইগুলোকে পরে স্টাডি পারপাসের জন্য আপনাদের দেবো এবং আজকের ভিডিওতে যে সেক্টরগুলোকে নিয়ে আলোচনা করলাম এগুলোকে আরো ডিপলি স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।